বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আমাদের এসএস ইজি এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু এসএস ইজি এডুকেশন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। আজকে আমরা কনস্টিটিউশনাল ল অর্থাৎ সাংবিধানিক আইন পড়ব এবং এর হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, কনস্টিটিউশনের ডেফিনেশন, ফিচার, কনস্টিটিউশন বা কনস্টিটিউশনাল ল কাকে বলে, ক্লাসিফিকেশন এবং কিভাবে আসলে কনস্টিটিউশনটা আমরা অ্যাডপ্ট করেছিলাম এই জিনিসটা পড়ব। আর একটা পার্টে আমরা পড়ব প্রিয়াম্বল অফ কনস্টিটিউশন। তাহলে আমরা আজকে ইন্ট্রোডাক্টরি পার্টের মেইনলি হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসলে কিভাবে আমরা কনস্টিটিউশন বাংলাদেশে গ্রহণ করেছিলাম এই বিষয়টা এই পার্টে আলোচনা করব। সো আমরা যদি বলি যে আসলে কনস্টিটিউশনটা কি জিনিস, এটা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে একটা রাষ্ট্র পরিচালনার মূলনীতিকেই আমরা বলি কনস্টিটিউশন। সো স্টেট হচ্ছে একটা পলিটিক্যাল অর্গানাইজেশন হুইচ ইজ অ্যাডমিনিস্টার্ড বাই দ্য গ্রুপ অফ পারসন নোন অ্যাজ দ্য গভর্নমেন্ট। When we say that the government of a state, then it means basically the executive, the legislative and the judiciary. But this government cannot run the state according to their whim and caprice. And there has to be certain rules and principles on the basis and under the authority of which the government can run the state. And this set of principles is called the constitution, which is called the governing wheel of the state. সো আসলে আমরা সরকার পরিচালনা করে একটা দেশ, এটা বলতে গেলে সরকারের তিনটা অঙ্গ বা অর্গানের সমষ্টিকেই আমরা বুঝি, দ্যাট ইজ এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি। সরকার আসলে স্টেট কিন্তু তাদের নিজস্ব ইচ্ছা অনুযায়ী পরিচালনা করে না। প্রত্যেক রাষ্ট্রই পরিচালনা করার জন্য কিছু নিয়ম নীতি বা প্রিন্সিপালস রয়েছে এবং এই সকল নিয়ম নীতি বা প্রিন্সিপালসের উপরে ভিত্তি করেই একটি রাষ্ট্র পরিচালিত হয়। সো আমরা বলতে পারি যে দ্য সেট অফ প্রিন্সিপালস ইজ কল্ড দ্য কনস্টিটিউশন, হুইচ ইজ কল্ড দ্য গভর্নিং হুইল অফ দ্য স্টেট। সো রাষ্ট্র পরিচালনার যে মূলনীতিগুলো রয়েছে সেটাকেই আমরা বলতে পারি এর সংবিধান। সো কনস্টিটিউশন মিনস দ্য বডি অফ ফান্ডামেন্টাল রুলস which determines the structure and forms of the government, which distributes power among the three organs of the government, and which regulates the ascertains the relationship among them, and also confers the rights of the people. সো সংবিধান হচ্ছে বডি অফ ফান্ডামেন্টাল রুলস, যার দ্বারা আসলে দ্য স্ট্রাকচার এবং সরকারের কি স্ট্রাকচার হবে, গঠনটা কি হবে এবং পাওয়ার কি হবে থ্রি অর্গানের, যেমন এক্সিকিউটিভ, জুডিশিয়ারি অ্যান্ড লেজিসলেটিভ, এই তিন অর্গানের কি পাওয়ার হবে, পাওয়ার ডিস্ট্রিবিউশন করা হয়, অ্যান্ড হুইচ রেগুলেটস অ্যাসার্টেন রিলেশনশিপ অ্যামং দেম, এবং যার দ্বারা তাদের মধ্যে রিলেশনশিপ অ্যাসার্টেন করা হয়, অ্যান্ড অলসো কনফার্স দ্য রাইট অফ দ্য পিপল, এবং কনস্টিটিউশনের যার দ্বারা সেই ডকুমেন্ট যার দ্বারা জনগণের অধিকারও দেওয়া হয়। সো এই আসলে কনস্টিটিউশনটা আসলে কি যদি আমরা বলতে চাই এক কথায়, বাংলাদেশের কনস্টিটিউশনের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আসলে বলতে গেলে তো কয়েকটা লেকচার লাগে, কিন্তু আমি সেভাবে লেকচার এখানে দিচ্ছি না। এটা খুবই সংক্ষেপে লেকচার দেওয়া হচ্ছে, অনেকটা ক্লাস নোটের মতো। আমি বিস্তারিত ওইভাবে পড়ছি না, ভিডিও বড় করছি না বা বলছিও না তোমাদেরকে, জাস্ট তোমাদের জানার জন্য যতটুকু বলা যায় ততটুকুই এখানে উল্লেখ করা হচ্ছে। সো বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে 1971 সালে, আমরা জানি। তো এখন বলছে দেখো যে বাংলাদেশের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি আমরা বলতে চাই তাহলে আফটার ইন্ডিপেন্ডেন্স থেকে এখানে বলা হচ্ছে বাংলাদেশ গট ইটস নিউ কনস্টিটিউশন হুইচ অ্যাডপ্টেড বাই এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউশন ওয়াজ গিভেন ইফেক্ট অন 16th of December 1972। আমি এই তারিখটা তোমাদের মনে রাখতে বলবো। সাংবিধানিক আইনের ছাত্র হিসেবে এটা বিভিন্ন ভাইবার প্রশ্নেও জিজ্ঞাসা করা হয় যে আসলে বাংলাদেশের সংবিধানটা কত তারিখ থেকে ইফেক্টিভ হয়েছে। 16th of December 1972। আমরা 16ই ডিসেম্বর 1971 স্বাধীনতা লাভ করেছি। তারপর আমরা কি করেছি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করেছি এবং এই কনস্টিটিউশন আমরা ইফেক্টিভ দিয়েছি 16ই ডিসেম্বর 1972।
Before the new constitution was made effective, there was one interim constitution in Bangladesh. So before the new constitution was made effective, নতুন কনস্টিটিউশনটা ইফেক্টিভ দেওয়ার পূর্বে আসলে বাংলাদেশে একটা ইন্টারিম কনস্টিটিউশন ছিল। দ্য মেম্বার্স affected in the election of 1970 proclaimed the independence of Bangladesh through the instrument of the proclamation of independence in 10th April 1971 at Mujibnagar, Bangladesh, and formed the government. And this proclamation of independence was issued under the authority of Constituent Assembly, and this document is in fact the constitutional basis for the creation of the sovereign Bangladesh as a state. সো এইখান থেকে আমরা জানতে পারি যে আমাদের মুজিবনগর গভর্নমেন্ট যে গঠন করা হয়েছিল 10ই এপ্রিল 1971-এ একটা ঘোষণার মাধ্যমে, অর্থাৎ 1970-এ যে সকল মেম্বাররা ইলেক্টেড হয়েছিলেন তারা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং একটা ইনস্ট্রুমেন্টের ঘোষণা করার মাধ্যমে, যার নাম প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, মুজিবনগরের সরকারও গঠন করা হয় এবং এইটা কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির আন্ডারে প্রক্লেমেশন অফ ইস্যু করা হয় এবং এই ডকুমেন্টটাই সত্যিকার অর্থে বাংলাদেশের যে কনস্টিটিউশনাল যে বেসিস, সেই মূল ভিত্তিটা আসলে এখান থেকে এসেছে এবং সভরিন বাংলাদেশের কারিগর বা করার পিছনেও এই দলিলের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংক্ষেপে যদি তোমাদেরকে কিছু ডেট গুরুত্বপূর্ণ বলতে চাই, তাহলে বলতে হয় 23শে মার্চ 1972 প্রেসিডেন্ট ইস্যুড দ্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি অর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ বাংলাদেশ অর্ডার 1972. 10th April 1972 Constituent Assembly held its first meeting. 404 assembly members took part in the proceedings. 11th April 1974 Constitution Drafting Committee was formed. 34 members which chaired by Dr. Kamal Hussein, where Rajia Banu was only one female member. 12th of October 1972 the constitutional bill was introduced in the assembly for consideration. 4th November 1972 the Constitution of Bangladesh was formally adopted by the National Assembly, and 16th of December 1972 the constitution came into force. The constitution 153 articles arranged under 11 parts and 4 schedules. So 1972 16th of December যে কনস্টিটিউশনটা ইফেক্টিভ করা হয়েছিল, তার বিভিন্ন যে ধাপ 1972 বিভিন্ন পর্যায়ে, অর্থাৎ মার্চ, এপ্রিল, অক্টোবর, নভেম্বর পর্যন্ত যে কাজগুলো হয়েছিল সেইটা এখানে আসলে একটু তুলে ধরা হয়েছে খুবই সংক্ষেপে। এখন আমরা এই পার্টে দেখব যে ইন্টারিম কনস্টিটিউশনটা সম্পর্কে আমরা আর একটু জানব। তো ইন্টারিম কনস্টিটিউশনটা 26th of March 1971 থেকে 16ই ডিসেম্বর 1972 পর্যন্ত কার্যকরী ছিল। তো প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটা ছিল, যা স্বাধীনতার একটা ঘোষণাপত্র বা দলিল আমরা বলি, অলরেডি মেড অন 26th of March 1971. সো এই যে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ইট ওয়াজ নো লঙ্গার মেয়ারে ডিক্লারেশন, এটা কিন্তু একটা শুধুমাত্র যে স্বাধীনতার ঘোষণা হলো সেটা নয়, বাট ইট বিকেম এ ফর্মালি অ্যাপ্রুভড ডকুমেন্ট হুইচ অ্যাক্টেড অ্যাজ অ্যান ইন্টারিম কনস্টিটিউশন। এবং এটা একটা মূলত ফর্মালি একটা ডকুমেন্ট হিসেবে কাজ করে এবং ইন্টারিম কনস্টিটিউশন হিসেবে কাজ করে। আফটার ইন্ডিপেন্ডেন্স অন 11th January 1972, স্বাধীনতার পরে 11ই জানুয়ারি 1972 Provisional Constitution of Bangladesh Order 1972 was promulgated by Sheikh Mujibur Rahman as the President of the People's Republic of Bangladesh, and in this order the presidential form of government was substituted by a form aiming at parliamentary system. So, Provisional Constitution of Bangladesh Order 1972, Sheikh Mujibur Rahman
সেই সময় তিনি প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশের এবং তিনি এটা প্রমুলগেট করেন। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টকে সাবস্টিটিউট করা হয় বাই এ ফর্ম অফ এইমিং, এবং সেখানে আবার বলা হয় যে তবে এইম থাকবে আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসি প্রচলন করার। অ্যান্ড সো in order to achieve these objectives, the new system was introduced. And the proclamation of independence, along with it, the Provisional Constitution of Bangladesh Order 1972, acted as the single interim constitution of Bangladesh till 16th December 1972. এবং স্বাধীনতার যে ঘোষণাপত্র ছিল সেটি তার সাথে এই প্রভিশনাল কনস্টিটিউশন অফ বাংলাদেশ অর্ডার 1972, এই দুটো মিলেই কিন্তু আসলে মধ্যবর্তী একটা সংবিধান হিসেবে বাংলাদেশে 16ই ডিসেম্বর 1972 সাল পর্যন্ত কার্যকরী ছিল। দ্য প্রভিশনাল কনস্টিটিউশন অফ বাংলাদেশ অর্ডার 1972, it did not actually supersede the proclamation of independence 1971, nor proclamation was formally abolished. অর্থাৎ এই যেটা 72-এর 16ই ডিসেম্বরে যে প্রভিশনাল কনস্টিটিউশনটা অর্ডারটা নেওয়া হলো 72-এ, এবং যেটা 1971-এর যে প্রোক্লেমেশনটা নেওয়া হয়েছিল, এই প্রোক্লেমেশনকে কখনো এটি সুপারসিড করেনি, বরঞ্চ এই দুইটি পাশাপাশিই ছিল। প্রোক্লেমেশনকে অ্যাবলিশডও করা হয়নি, ফর্মালি অ্যাবলিশডও করা হয়নি। তার মানে কিন্তু এই দুটোই কাজ করেছে আমাদের কনস্টিটিউশন হিসেবে। দ্য মেকিং প্রসেস অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ বাংলাদেশ অর্ডার 1972. Constituent. So, first step is the making the constitution of independent Bangladesh was the promulgation of the Constituent Assembly of Bangladesh Order on 22nd March 1972. আমরা এই সালগুলো সেকেন্ড যে পার্টে আছে ওখানে কিন্তু শুধু পড়ে গেলাম যে 1972 সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত কি হয়েছিল সেগুলাই এখানে আবারও বলা হচ্ছে যে দ্য অ্যাসেম্বলি ফর্ম করা হয়েছিল প্রভিশনাল কনস্টিটিউশন অফ বাংলাদেশ অর্ডার 1972 অনুযায়ী, এবং বলা হচ্ছে আন্ডার দিস অর্ডার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ গিভেন অনলি ওয়ান ফাংশন টু ডিসচার্জ, অ্যান্ড ইট ওয়াজ টু মেক এ কনস্টিটিউশন ফর বাংলাদেশ। এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে শুধু একটি কাজ দেওয়া হয়েছিল যে তোমরা বাংলাদেশের জন্য একটা সংবিধান তৈরি করবা। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটার একটাই কাজ, কনস্টিটিউশন তৈরি করা। অ্যাসেম্বলি অ্যাডপ্টেড দ্য কনস্টিটিউশন ফর বাংলাদেশ অন 14th November 1972, এবং অ্যাসেম্বলি তারা তাদের কাজ শেষ করে এবং 4th November 1972-তে তারা একটি কনস্টিটিউশন তৈরি করে। অ্যান্ড এই কনস্টিটিউশনটাই আসলে ইফেক্টিভ করা হয়েছিল 1972 সালে প্রথম যে ভিক্টোরি ডে, অর্থাৎ আমাদের যে বিজয় দিবসের 1 বছর পূর্ণ হয় যেদিন 16ই ডিসেম্বর থেকে। নাও দ্য সাইলেন্ট ফিচার অফ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, এটা আমরা কনস্টিটিউশনের 1972 সালের যে বৈশিষ্ট্যগুলো ছিল, কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ অ্যাডপ্টেড বাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন 4th November 1972, affected from 16th of December 1972, is a written constitution. সো ওপরের যা কিছু হোক না কেন মনে রাখতে হবে বাংলাদেশ কনস্টিটিউশন ইজ এ রিটেন কনস্টিটিউশন। দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ ইজ rigid one since it is a written document, and the constitution contains a preamble which contains legal as well as the moral basis of the constitution and acts as the guiding star of the constitution. সো বাংলাদেশের কনস্টিটিউশন রিজিড, সহজে পরিবর্তন করা যাবে না। কনস্টিটিউশনের একটি প্রিয়াম্বল আছে এবং এই প্রিয়াম্বলে কনস্টিটিউশনের মূল বেসিসটি বর্ণনা করা আছে। দেন 72 সালের কনস্টিটিউশনের আর একটা বৈশিষ্ট্য ছিল সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, এবং সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন ইনশিওর করা হয়েছে কনস্টিটিউশনের আর্টিকেল 72-তে, এবং সেখানে বলা হয়েছে যে দিস কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম। Article 1 of Constitution provides that Constitution is a unitary people's republic. 65 of Constitution provides for a
unicameral legislature for Bangladesh to be known as the House of the Nation. And then Article 8 of the Constitution provides that the fundamental principles of state policy, all other principles derived from the principles stipulated in this part, shall also constitute the fundamental principles of state policy. And Part 3 of Constitution, it provides 18 fundamental rights, and the enjoyment and enforcement of these rights have been guaranteed in the Constitution. And then the Constitution of Bangladesh provides for a parliamentary form of government. The 1972's Constitution of Bangladesh provided more or less all the essentials of parliamentary form of Bangladesh. 72 এর উল্লেখযোগ্য কনস্টিটিউশনের উল্লেখযোগ্য আরও কিছু বৈশিষ্ট্যের মধ্যে ছিল Constitution of 1972 ensured independence of judiciary. The provision that ensured the independence of judiciary are as follows. By virtue of Article 95 Constitution of Bangladesh 1972, provision was made that the President and other Justice of Supreme Court of Bangladesh should appoint the Chief Justice. Appointment of subordinate judges and magistrates are also to be executed with the consultation of the Supreme Court. A judge could not be removed from his office except by an order of the President, passed pursuant to a resolution of Parliament by a majority not less than 2/3 of total number of members of Parliament. Again, the security of tenure of the subordinate judge was vested in the Supreme Court. And the Constitution of 1972 provided that remuneration, privilege, and other terms and conditions of the service of judge could not be varied to their disadvantages. Again, the control and discipline of the person employed in judicial service and magistrate exercising judicial functions were vested in the Supreme Court. So 95 আর্টিকেলে কিন্তু বলা হয়েছে যে কিভাবে সুপ্রিম কোর্টের জাজের নিয়োগ হবে এবং সুপ্রিম কোর্টের জাজ কতদিন তাদের পদে থাকবেন এবং সুপ্রিম কোর্টের জাজের রেমুনারেশন বা স্যালারি কি হবে। The entire judiciary except some aspect of magistrate court was made independent. And অর্থাৎ পুরো জুডিশিয়ারিকেই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট করা হয়েছিল, মানে স্বাধীনতা দেওয়া হয়েছিল টু সাম এক্সটেন্ট ম্যাজিস্ট্রেট কোর্ট ব্যতীত, এটাই বলা হচ্ছে এখানে। কনস্টিটিউশন Article 77 provides the establishment of ombudsman to provide machinery to overview the activities of civil bureaucracy. এবং বাংলাদেশের সংবিধানে তৎকালীন সময়ে কিন্তু 77 নম্বর আর্টিকেলে অম্বুসম্যানের পদ সৃষ্টি করার কথা বা অফিস সৃষ্টি করার কথা বলা হয়েছিল। এবং অম্বুসম্যান আমরা জানি যে এই পদটা সৃষ্টি করার মেইন কারণই হচ্ছে ব্যুরোক্রেসি নিয়ন্ত্রণ করা, and to eradicate corruption in administration and to ensure responsibilities of the government. যদিও বাংলাদেশে আসলে এই উদ্দেশ্যে কোনো অম্বুসম্যান হয়নি, বাট বিধান তো রাখা হয়েছে। Though the Constitution of 1972 provided for a parliamentary form of government, it could not ensure the responsible government due to some contradictory provisions contained in it. তো বলছে যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট কিন্তু আমাদের 1972তেই ছিল, ইন্ট্রোডিউস করা হয়েছিল। বলছে ইট কুড নট এনশিওর দ্য রেসপন্সিবল গভর্নমেন্ট, মানে পার্লামেন্টারি গভর্নমেন্ট হলেও যে গভর্নমেন্টটা কতখানি রেসপন্সিবল হবে সেই বিষয়টা এখানে নিশ্চিত হয়নি। দেয়ার ওয়াজ প্রভিশন টু এনশিওর ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি অফ দ্য মিনিস্টার্স, although 55(3) provided for the collective responsibility of the cabinet, but due to the provision of 70, প্রভিশনটা মনে রাখতে বলবো, একটা মানে খুবই ক্রুশিয়াল এবং কন্ট্রোভার্সিয়াল প্রভিশন আর্টিকেল, এইটাই কিন্তু একমাত্র ব্যারিগেড সৃষ্টি করেছে কালেকটিভ রেসপন্সিবিলিটির ক্ষেত্রে। And in the conclusion, it can be said that Constitution of 1972 except some weaknesses and drawbacks like the provision of Article 70, ordinance making power of President, magistrates, courts, etc., to a large extent reflected the aspiration of the people of Bangladesh. But the people of Bangladesh could not enjoy the fruits of well-drafted constitution for long. Only after few days of its being effected, amendments one after another began to inject
in it all the democratic provisions which destroyed its original shape. Now what is constitution? যদি এই কোশ্চেনটি করা হয় তাহলে আমরা বলবো যে the term constitution has been variously defined by different writers according to varying conception which they hold as to what a constitution should be. Constitution has been defined in the Universal Standard Encyclopedia, Volume 6, as in politics a system of law established by a sovereign state for its own guidance. It fixes the limits and defines the relation of the legislative, the judicial, and the executive powers of the state, both among themselves and with the citizens of the state, thus setting up the basis of for government. So এনসাইক্লোপিডিয়া মতে কনস্টিটিউশন বলতে আমরা বুঝি যে এটি একটি সিস্টেম অফ ল যা সভরেন স্টেট তার ওন গাইডেন্সে তৈরি করে থাকে, যা লেজিসলেটিভ, জুডিশিয়াল এবং এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য স্টেট এর পাওয়ারকে লিমিট করে দেয় বা ফিক্স করে দেয় বা ডিফাইন করে দেয় এবং তাদের মধ্যেকার সম্পর্ক নির্ধারণ করে দেয়, তাদের সাথে সিটিজেনের কি সম্পর্ক হবে বা সিটিজেন ভার্সেস স্টেট কি সম্পর্ক হবে এটা নির্ধারণ করে দেয়। সো এটা আসলে গভর্নমেন্টের মূল বেসিসটাকেই নির্ধারণ করে দেয়। অ্যাকর্ডিং টু C.F. Strong, constitution may be said to be a collection of principles according to which the powers of the government, the rights of the governed, and the relationship between the two are adjusted. According to Aristotle, constitution is the way of life of the state has chosen for itself. Again, Lord James Bryce defines constitution as constitution is the aggregate of the laws and the customs under which the life of the state goes on. So, C.F. Strong কনস্টিটিউশনকে বলেছেন যে এটা হলো মূলনীতির একটা কালেকশন এবং এর ওপরেই গভর্নমেন্টের ক্ষমতা নির্ধারণ করে। সো এভাবে অ্যারিস্টটল বলেছে কনস্টিটিউশন হচ্ছে একটা স্টেটের ওয়ে অফ লাইফ যা স্টেট নিজে সিলেক্ট করে। ব্রাইসের মতে কনস্টিটিউশন হচ্ছে অ্যাগ্রিগেট অফ লজ অ্যান্ড কাস্টমস আন্ডার হুইচ দ্য লাইফ অফ দ্য স্টেট গোজ অন। কনস্টিটিউশন হচ্ছে ল এবং কাস্টমের একটা কম্পাইল পার্ট যার উপরে আসলে স্টেট তার ফাংশন করে থাকে। Basic features of a constitution. From examining the definitions given above, we can see the basic feature of a constitution, and they are as follows. The determination of the power of the government, which is stated in 26(2), the determination of the power of the people 7(2), and the determination, the relationship between the people and the government. So, it stipulates the distribution of the power among the three organs of the government, and the constitution confers rights on citizens. It determines the structure and forms of the government. So these are the features of the constitution, and we try to focus the features with the existing articles so that we can understand how those features are inserted in Bangladesh constitution. From the above, we can draw the conclusion that where it is written, constitution is written or rigid, the constitutional law has a special sanctity. Here the constitution is considered to be the supreme law or independent law of the land. Even though it is not declared in the constitution, it is supreme law in the sense that it is placed above all the laws. No law is above the constitution, and all ordinary laws get their validity and force from the constitution. No law can be inconsistent with the constitution. According to Gattel, constitutional law locates sovereignty within the state and thus indicate the sources of law. This is the reason why the constitution is the touchstone against which to test the validity or all other laws of the land. সো আমরা লাস্টলি বলতে পারি যে যেখানে কনস্টিটিউশনটি লিখিত রিজিড হয় সেখানে কনস্টিটিউশনাল ল একটা স্পেশাল ভূমিকা পালন করে থাকে বা রোল থাকে।
সো এই ক্ষেত্রে কনস্টিটিউশন কিন্তু সুপ্রিম ল, ইন্ডিপেন্ডেন্ট ল হিসেবে ওই দেশের ল হিসেবে বিবেচিত হয়। বলা হচ্ছে যে যদিও এটিকে ইভেন দো ইট ইজ নট ডিক্লার্ড ইন দ্য কনস্টিটিউশন, মানে কনস্টিটিউশনে কিন্তু এটা বলাও নাই, যদি নাও বলা থাকে, দেখা যাচ্ছে কোনো কোনো কনস্টিটিউশনে এটা বলাও নাই, বাট ওইটা ওই দেশের সুপ্রিম আইন। এটা কেন আসলে সুপ্রিম আইন সেটাই বলা হচ্ছে, যে এই অর্থে যে এটা সব লয়ের ওপরে অবস্থান করে এবং কনস্টিটিউশনের উপরে কোনো ল হয় না ওই দেশে। এবং অর্ডিনারি ল বা তাদের যে ভ্যালিডিটি বা তারা যে ফোর্সেবল হবে, এটা কিন্তু ইনকনসিস্টেন্ট উইথ দ্য কনস্টিটিউশন হতে হয়, দ্যাট ইজ কনস্টিটিউশনের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হয়। এবং কোনো ল যেটি কনস্টিটিউশনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় সেটি কিন্তু কখনোই ল হিসেবে বিবেচিত হয় না। সো কনস্টিটিউশনাল ল বলছে যে লোকেট সভরিনিটি উইদিন দ্য স্টেট, অর্থাৎ স্টেটের সভরিনিটি ডিটারমাইন করে and thus indicate the sources of law. And this is the reason why constitution is touchstone against which to test the validity of all other laws of the land. That is, সকল আইন আসলে এই ভ্যালিড কিনা সেটা কিন্তু আমরা কনস্টিটিউশনের সঙ্গেই কম্পেয়ার করি, যে কনস্টিটিউশনের সাথে এটা যায় কিনা, ইনকনসিস্টেন্ট অর কনসিস্টেন্ট, দ্যাটস অল অ্যাবাউট কনস্টিটিউশন। কনস্টিটিউশনাল ল কি জিনিস বা এই দুইটার মধ্যে আমরা কিভাবে ডিফার করতে পারি। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দ্য টার্ম কনস্টিটিউশন অ্যান্ড কনস্টিটিউশনাল ল। A constitution is a bare statement as to the different organs of the state and its functioning within its sphere. Thus, the constitution is different from constitutional law. The constitutional law of a country grows in the form of legislation, judicial decisions, conventions, and practices. A constitution cannot conceive of all possibilities but leaves them to be provided by legislation. Even our constitution cannot provide all exigencies and leave it to be determined by legislation. American Constitution has developed through various decisions of the United States of Supreme Court. In the same manner, our Constitution, through judicial interpretations, is also getting new dimensions. So, Constitution and constitutional law বলা হচ্ছে যে কনস্টিটিউশন এবং কনস্টিটিউশনাল ল দুইটার মধ্যে পার্থক্য আছে। কনস্টিটিউশন হচ্ছে একটা বেয়ারি স্টেটমেন্ট যা ডিফারেন্ট অর্গানের এবং ফাংশন কিভাবে চলবে বা কতদূর পর্যন্ত চলবে উল্লেখ থাকে। সো কনস্টিটিউশন হচ্ছে কনস্টিটিউশনাল ল থেকে কিন্তু ডিফারেন্ট, কারণ কনস্টিটিউশনাল ল অফ এ কান্ট্রি এটা বলা হচ্ছে যে এটা ফর্ম অফ লেজিসলেশনের আকারেই কিন্তু গ্রো করে, জুডিশিয়াল ডিসিশন, কনভেনশন এবং প্র্যাকটিসের মাধ্যমে। কনস্টিটিউশন বলছে যে ক্যান নট কনসিভ অফ অল পসিবিলিটিস বাট লিভস দেম টু বি প্রোভাইডেড বাই লেজিসলেশন। যদিও বলছে যে আওয়ার কনস্টিটিউশন ইট ক্যান নট প্রোভাইড অল এক্সিজেন্সিস অ্যান্ড লিভ ইট টু দ্য ডিটারমাইন্ড বাই লেজিসলেশন। আমেরিকান কনস্টিটিউশন হ্যাজ ডেভেলপড through various decisions of United States Supreme Court, and in the same manner our constitution through judicial interpretation is also getting new dimension. So when through judicial interpretation it get new dimension, then আমরা বলছি কনস্টিটিউশনাল ল, এবং আমেরিকান কনস্টিটিউশনও কিন্তু সেম ভাবে হয়েছে। বাট আমরা বলতে পারি যে আমাদের কনস্টিটিউশনে কিন্তু সকল এক্সিজেন্সিজের ব্যাখ্যা নেই, এটা আমরা লেজিসলেশন কর্তৃক ডিটারমিনেশনের জন্য ছেড়ে দিই। এখন আমরা সব থেকে সহজ একটা জিনিস পড়ব, যে কনস্টিটিউশনের আসলে ক্লাসিফিকেশন। প্রথমত রিটেন অ্যান্ড আনরিটেন কনস্টিটিউশন, ব্যাখ্যা করলে অনেক বড় হবে, আমি জাস্ট সিম্পলি বলি যে রিটেন কনস্টিটিউশন হচ্ছে সেই কনস্টিটিউশন যেখানে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন এবং যে স্টেটের একটা স্পেসিফিক ডকুমেন্ট আছে এবং স্পেসিফিক বডি সেই ডকুমেন্টটা পাস করে। সো আমরা বলতে পারি যে রিটেন কনস্টিটিউশন একটা সিঙ্গেল ডকুমেন্ট হিসেবে থাকে, যেমন ইউএস কনস্টিটিউশন, ইন্ডিয়ান এবং বাংলাদেশ কনস্টিটিউশন, এগুলো রিটেন কনস্টিটিউশন। অন্যদিকে যদি আমরা বলি যে কনস্টিটিউশন যখন ফর্মাল কোনো বডি দ্বারা পাস না হয় বা স্পেসিফিক কোনো ডকুমেন্ট বা স্পেসিফিক বডি যদি সেটাকে অ্যাডাপ্ট না করে, দেন
কাস্টমস অনুযায়ী যদি ওটা চলে বা জুডিশিয়াল ডিসিশনস বা বিভিন্ন ধরনের ডকুমেন্টে বিক্ষিপ্তভাবে যদি থাকে তখন সেটাকে আমরা বলি আনরিটেন কনস্টিটিউশন। এবং ব্রিটিশ কনস্টিটিউশন হচ্ছে আনরিটেন কনস্টিটিউশনের একটা গ্লারিং এক্সাম্পল। এবং আনরিটেন কনস্টিটিউশন হিসেবে কিন্তু ব্রিটেনে কোনো একটা দলিল নেই যে এই দলিল দিয়ে চলছে। অ্যান্ড আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড যাদের আনরিটেন কনস্টিটিউশন আছে, যেমন ভুটান এবং ইসরায়েল। সো দেয়ার ইজ কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড হুইচ ইজ এন্টায়ারলি রিটেন অ্যান্ড এন্টায়ারলি আনরিটেন. Written constitution may contain certain unwritten elements and unwritten constitution may contain also certain unwritten elements. সেকেন্ড ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে রিজিড অ্যান্ড ফ্লেক্সিবল কনস্টিটিউশন। রিজিড মানে আমরা বুঝতে পারছি যা সহজে পরিবর্তন করা যায় না, দুষ্পরিবর্তনীয়, আর সুপরিবর্তনীয় অর্থাৎ তাড়াতাড়ি চেঞ্জ করা যায়। সেই ক্ষেত্রে আমরা বলছি যে কনস্টিটিউশন আসলে চেঞ্জের উপরে ভিত্তি করে এই ক্লাসিফিকেশনটা করা হয়েছে। সো ইফ অর্ডিনারি ল মেকিং প্রসিডিওর ক্যান অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন দেন ইট ইজ কল্ড ফ্লেক্সিবল কনস্টিটিউশন। অর্ডিনারি ল মেকিং প্রসিডিওর অনুযায়ী যদি কনস্টিটিউশন অ্যামেন্ড করা যায় তাহলে আমরা এটাকে ফ্লেক্সিবল বলতে পারি। আর অর্ডিনারি ল মেকিং প্রসিডিওর মিনস মেকিং ল বাই সিম্পল মেজরিটি হুইচ ইজ পসিবল by a majority of the votes of the members of the parliament present and voting. For example, British constitution is flexible. So আমরা অর্ডিনারি ল মেকিং প্রসিডিওর অনুযায়ী যদি সিম্পল মেজরিটি নিয়ে কোনো কনস্টিটিউশন ভোটের মাধ্যমে পার্লামেন্টের প্রেজেন্ট সদস্যদের ভোটিংয়ের মাধ্যমে যদি চেঞ্জ করে ফেলা যায় সহজেই আমরা বলছি দিস ইজ ফ্লেক্সিবল কনস্টিটিউশন। অ্যান্ড এক্সাম্পল অফ ফ্লেক্সিবল কনস্টিটিউশন ইজ ইউকে কনস্টিটিউশন। এবং যদি নেচার বলি সাধারণত ফ্লেক্সিবল কনস্টিটিউশনগুলো হয় আনরিটেন। অন দ্য আদার হ্যান্ড দ্য কনস্টিটিউশন হুইচ ক্যান নট বি অ্যামেন্ডমেন্ট বাই অর্ডিনারি ল মেকিং প্রসেস বাট এ স্পেশাল প্রসিজিওর লাইক 2/3 votes or a referendum is required, then it is called a rigid constitution. And a rigid constitution is considered a supreme law of the land and regarded as sacred document, and the parliament cannot amend it going beyond the constitutional limitations, and nor can it make it and contrary to the constitution. So Bangladesh US constitution is the example of rigid constitution. and যদি ন্যাচার বলি তাহলে ন্যাচার হচ্ছে সাধারণত রিটেন কনস্টিটিউশনগুলো এরকম রিজিড কনস্টিটিউশন হয়, এবং রিজিড কনস্টিটিউশন সাধারণ আইনের মতো পার্লামেন্টে সাধারণ মেম্বাররা বসে যখন তখন চেঞ্জ করতে পারে না, এটা চেঞ্জের জন্য প্রসিডিওর থাকে, যেমন 2/3 মেজরিটি বা রেফারেন্ডাম উল্লেখ করা থাকে, এবং রিজিড কনস্টিটিউশনকে সুপ্রিম ল ধরা হয় ওই দেশের। Now, method of adopting the constitution. So there are 4 ways in adopting the constitution of a state. So these are constitution by grant, constitution by deliberation creation, constitution by revolution, and constitution by gradual evolution. So in that case, first one, constitution by grant. Historically, most modern state has automatic governments, and later on either historically most modern and later on either because of the will of the ruler or because of the demand of the people or for the fear of the revolution, the absolute ruler promulgated a formal document in the form of the charter or constitution in which he agreed to exercise his powers in accordance with certain rules laid down in it. Such charter and the constitution are called the constitution by grant. সো হিস্ট্রিক্যালি বলছে যে ম্যাক্সিমাম মডার্ন স্টেটই যে কাজটা করে থাকে যে তাদের কি দে হ্যাড অটোক্র্যাটিক গভর্নমেন্টস, এবং এই গভর্নমেন্ট পরবর্তীতে তারা তাদের রুলাররা কি করে যে ঠিক আছে পিপলের ডিম্যান্ড অথবা আবার রেভলিউশনের ভয়ে হয়তো বা এই শাসকরা কী করে একটা ফর্মাল ডকুমেন্ট অ্যাডাপ্ট করে যেই ডকুমেন্টের আন্ডারে সে তার পাওয়ার এক্সারসাইজ করবে। সো এই ধরনের কনস্টিটিউশনকে আমরা বলছি যে কনস্টিটিউশন বাই গ্র্যান্ট। কনস্টিটিউশন বাই ডেলিবারেশন ক্রিয়েশন. So after establishment of a new state, it arranges a constituent assembly by elected representatives with a view to make a new constitution.
Thus, when a constitutional assembly or legislative assembly adopts the constitution, then it is called constitution by way of deliberate creation. Bangladesh constitution is this type of example, বিকজ ইউ নো যে বাংলাদেশও কিন্তু এরকম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি স্বাধীনতার পরে সৃষ্টি করেছিল বা তৈরি করেছিল, এবং তারপরে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারাই আমাদের সংবিধানটা তৈরি করা হয়েছিল। কনস্টিটিউশন বাই রেভলিউশন। Constitution by revolution means when the constitution is adopted by internal revolution. This occurs when people become dissatisfied with the existing form of government and are not able to change it in a legal manner. When a government runs into a tyrannical one and it begins its oppression against subjects, then the people of the country, finding no legal way out, overthrow the government, though revolution unconstitutionally, and established a revolutionary government, and this revolutionary government creates a new constitution. For example, constitution were created by such revolutionary method in France after France revolution in Russia in 1971. So বাই রেভলিউশন বলতে আমরা বুঝছি যে কনস্টিটিউশন হয়তো বা ইন্টারনাল রেভলিউশনের মাধ্যমে হয় এবং পিপল তারা ডিসস্যাটিসফাইড হয় এক্সিস্টিং ফর্মস অফ গভর্নমেন্টের উপরে, তারা চায় যে এটা লিগাল ম্যানারে চেঞ্জ হয়ে যাক, এবং যখন কোনো গভর্নমেন্ট দেখা যাচ্ছে যে তার ইচ্ছা মতো দেশ পরিচালনা করছে, জনগণকে অপারেস্ট করছে বা নির্যাতন করছে, দেন পিপল তারা কি করে যে লিগাল ওয়েতে বের হতে পারে না, দেন তারা ইন্টারনাল রেভলিউশনের মাধ্যমে গভর্নমেন্টের পতন ঘটায় এবং আনকনস্টিটিউশনালি গভর্নমেন্টকে পরিচালিত হওয়া থেকে আর কি বাধা দেয়। সেই ক্ষেত্রে তারা একটা রেভলিউশনারি গভর্নমেন্ট গঠন করে, এবং এই রেভলিউশনারি গভর্নমেন্ট যখন কোনো কনস্টিটিউশন বা সংবিধান অ্যাডপ্ট করে তখন আমরা সেটাকে বলি কনস্টিটিউশন বাই রেভলিউশন। লাস্ট ক্যাটাগরি ইজ কনস্টিটিউশন বাই গ্র্যাজুয়াল এভলিউশন. A constitution may come into existence as the result of slowly working evolutionary changes, and beginning with an autocratic government, power may pass in fact through not in law to persons who represent the people. By long acceptance and by growth of political practices, the authority of latter may finally be recognized as legal. So কনস্টিটিউশন সামটাইমস বলা হচ্ছে যে স্লোলি ইভলিউশনারি চেঞ্জেসের মাধ্যমেও গ্রহণ করা হতে পারে, এবং শুরুতে দেখা যাচ্ছে অটোক্রেটিক গভর্নমেন্ট হয়তো বা সেখানে ছিল, এবং পরবর্তীতে পাওয়ার মে পাস ইনফ্যাক্ট থ্রো নোট ইন ল, মানে আইন দ্বারা দেখা যাচ্ছে তার কাছে পাওয়ার হয়তো বা যায়নি ওই ব্যক্তির কাছে যা ব্যক্তিদেরকে রিপ্রেজেন্ট করতেছে, বাট বাই লং অ্যাকসেপ্টেন্স অ্যান্ড বাই গ্রোথ অফ পলিটিক্যাল প্র্যাকটিস অথরিটি অফ লেটার মে ফাইনালি বি রেকগনাইজড অ্যাজ লিগাল। কিন্তু আসলে দীর্ঘদিন দেখা যাচ্ছে যে পলিটিক্যাল প্র্যাকটিস বা তাদের পার্টিসিপেশন বা তাদের ওয়ার্কের কারণে তারা ফাইনালি হয়তো বা রেকগনাইজড হলো অ্যাজ এ লিগাল অথরিটি হিসেবে। দেন এ কনস্টিটিউশন গ্রন ইন দিস ওয়ে ইজ said to be child of evolution. তো এই ধরনের কনস্টিটিউশনকেও বলছে যে গ্র্যাজুয়াল ইভলিউশনের মাধ্যমে হলো, অ্যান্ড সাচ কনস্টিটিউশন ইজ লার্জলি আনরিটেন অ্যান্ড ইট অ্যাপিয়ার্স ইন এ সিরিজ অফ ডকুমেন্টস রাদার দ্যান এ সিঙ্গল ডকুমেন্ট। এবং এই ধরনের কনস্টিটিউশন আনরিটেন হয় এবং বিভিন্ন ডকুমেন্টের উপরে ভিত্তি করে কিন্তু গড়ে ওঠে, বরঞ্চ একটা সিঙ্গল ডকুমেন্ট না হয়ে। এবং কনস্টিটিউশন অফ ইউকে ইজ দ্য বেস্ট এক্সাম্পল অ্যান্ড বেটার টু সে অনলি এক্সাম্পল অফ দিস gradual evolutionary constitution. So that's all for this part, and next part we will discuss more about the preamble of the Constitution of Bangladesh and its importance, and in very briefly. So for getting a brief note on constitutional law, please stay connected with us. Allah Hafiz, see you soon inshallah. তোমাদের সাথে দেখা হচ্ছে। কোনো কমেন্টস থাকলে, প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে তোমরা কমেন্টস লিখে জানাতে পারো। তোমরা সবাই ভালো থাকো এই কামনা শেষ করছি।